মণিপুরপাড়া সোসাইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার আজিজুর রহমান সহ এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানগণ, ভাই ও বোনেরা, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক রাত হওয়ার পর আপনারা বসে আছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানে এই মণিপুরি পাড়ায় ছোটবেলায় অনেক এসেছি। আমার অনেক বড় ভাই আছেন এখানে বসে আছেন, অনেক আমার বন্ধু বান্ধব আছেন, অনেক ছোট ভাই আছেন এখানে বসে আছেন। কিন্তু গত 17 বছর আমরা কিন্তু এই এলাকায় গাড়ি থামিয়ে একটি চার দোকানে বসতে পারি নাই। শুধু মণিপুরি পাড়া নয়, এই বৃহত্তর তেজগাঁ আমার জন্ম হয়েছে, এই তেজগাঁ আমি বড় হয়েছি। এই মণিপুরে আমবাগানে ছোটকালে অনেক খেলাধুলা করেছি, তেজকুনিপাড়া খেলাঘরের মাঠে অনেক খেলাধুলা করেছি। কিন্তু গত 17 বছর কিন্তু আমরা গাড়ি থামিয়ে যে একটু বসবো, কার সাথে কথা বলবো, সেই পরিবেশ আমাদের ছিল না। আজকে আমরা দীর্ঘ 16 বছর পরে আজকে আমরা মণিপুরে পাড়া এসেছি, তেজকুনিপাড়া যাচ্ছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ যখন যেখানে মন চায় যেতে পারছে। শুধু আমি নয়, বাংলাদেশের কোনো মানুষই কিন্তু তাদের মন মতো চলাচল করতে পারেনি, তাদের মন মতো কথা বলতে পারেনি। বাংলাদেশে কিন্তু একটি সামাজিক যে বন্ধন ছিল, সেই সামাজিক বন্ধনটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের সবার প্রথম কর্তব্য হওয়া উচিত এই বাংলাদেশের একটি সামাজিক বন্ধন সৃষ্টি করা। আজকে এখানে বিভিন্ন ধরনের ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন, বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশী। বিভিন্ন ধর্ম, বর্ণ, জাত সবাই হলো গোলাপ ফুলের বিভিন্ন পাপড়ি। এই সকল ধর্মের বর্ণের লোক নেই, আমরা বাংলাদেশে একটি গোলাপ ফুল। আমরা সবাই মিলে আমরা সুগ্রাণ আমরা বাংলাদেশের মানুষকে আমরা কাছে পৌঁছে দেব। এখানে কোনো ধর্ম আলাদা নয়, কোনো বর্ণ আলাদা নয়, আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই মিলে এ দেশকে গড়ব, এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্র। তা বুকে ধারণ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও এগিয়ে গিয়েছেন, আমাদের নেতা তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আজকে আমরা মনে করি এই বাংলাদেশে যারা বিভিন্ন ধর্মের লোকজন যারা আছেন, যার যার ধর্ম তারা পালন করবেন, নিরাপত্তা দিবেন, আজকে আমরা বিভিন্ন ভাবে আমরা আজকে এক ভাই বলেছেন, আজকে এক এক সময় এক এক রঙের কথা শোনা যাচ্ছে। আমরা গত 16 বছর বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এমন কোন সামাজিক সংগঠনও কোনো ভোট হয়নি। গত ফ্যাসিস্টের সরকার যেটা মন চায় সেটাই করে ফেলেছে। 2018 সনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এই ঢাকা 12-তে আমাকে নমিনেশন দিয়েছিল। আপনারা জানেন, যেদিন তফসিল ঘোষণা করা হলো সেদিনে কিন্তু এই ঢাকা 12-র 4টি থানায় 91টি মামলা দিয়েছে। এই 91টি মামলায় 120 থেকে 160 জন আসামি, অর্থাৎ 11,000 লোককে মামলা দিয়েছে তফসিল ঘোষণার সাথে সাথে 1 মাসে। তাহলে বলুন তো নির্বাচনটা কিভাবে হবে? আমি রাত্রেবেলা সন্ধ্যার পরে পোস্টার লাগিয়েছে, আমার রাত্রেবেলা কেটে ফেলেছে। এই বৃহত্তর তেজগাঁয় আমি যেখানেই বাসা অফিস ভাড়া করতে চেয়েছি, মালিককে পুলিশ ধরে নিয়ে গেছে, আমাকে যেন অফিস না দেয়। নাকালপাড়া আমার এক কাছের ছবি আমার দল করে সে অফিস দিবে, তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। তেজকুনিপাড়ায় সারা জীবন স্বাধীনতার পর থেকে বিএনপির অফিস হতো, সেই অফিসটা কিন্তু তেজকুনিপাড়ায়
নির্বাচন আগে দখল করে নিয়েছে। এমনি ভাবে কিন্তু গত 18 সালে নির্বাচন হয়েছিল। আমাকে কোথাও আমি যেখানে বসেছি সেখানে এই আপনাদের এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে বলে কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি পাঠিয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য। এই কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে 457টি মামলা দিয়েছে। আমি কারণ বাজার থেকে একটি মিছিল করতেছিলাম, সেই মিছিল থেকে শেষ করে আমি যখন রিক্সায় উঠলাম, রিক্সা থেকে আমাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে মামলা দিয়েছে পুলিশের সাথে মুহুমুহু বোমাবাজির কারণে সাইফুল আলম গ্রেপ্তার। আমি ওসিকে বললাম, ভাই আমার তো অনেক মামলা আছে, আমাকে যে কোনো মামলা আপনি কোর্টে পাঠিয়ে দেন, কিন্তু কোনো ফালতু মামলা দিয়েন না। তারপরে কিন্তু আমাকে মামলা দিল পুলিশের সাথে আমার বোমাবাজির পরে আমাকে গ্রেপ্তার করে আমাকে 1 নম্বর আসামি করে ওই এলাকার প্রায় 150 বিএনপি নেতাকর্মীদেরকে মামলা দিয়েছে। এ হলো সার্বিক অবস্থা। কি ঘটেছিল সেটা একটু আমার সম্মানিত এলাকার মুরব্বীদের আমি একটু বলতে চাই। আমাকে গ্রেপ্তার করার পরে আমি যখন জেলখানা গেলাম, জেলখানা রুমে আমি ঘুমালাম। সকালে উঠে দেখি আমার রুমের দরজা বন্ধ। আমাকে একটানা 17 দিন একটি রুমের ভিতরে রাখা হয়েছে, আমার রুমের দরজা খোলা হয় নাই। 17 দিন পরে আমার রুমের দরজা খুলে দিয়েছে। আমাকে বলল, আমি 2 তলায় ছিলাম, আমাকে বললো আপনি নিচতলায় যেতে পারবেন না, 3 তলায় যেতে পারবেন না, এবং এই ফ্লোরে কোনো রুমে ঢুকতে পারবেন না। আমি মেনে নিলাম। আমার এই ফ্লোরে জামাত হতো 2 বেলা। আমি সে 2 বেলা জামাত পড়ার পরে রাত্রে এসে বলল, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না, আপনার রুমে নামাজ পড়তে হবে। আমি কোনো ফাঁসির আসামি ছিলাম না, আমি রাজনৈতিক আসামি ছিলাম। তারপরে কিন্তু আমাকে কন্ডম সেলে ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছিল। আমাকে দীর্ঘ প্রায় 14 মাস আমাকে এই কন্ডম ছেলে ফাঁসি আসামিদের সাথে রাখা হয়েছিল। এত অত্যাচার নির্যাতন করেছে এই আমাদের এই এলাকার এমপি কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী। এক ভাই বলেছেন তাকে 27টি মামলা দিয়েছে, তিনি এলাকায় থাকে। এই এলাকায় বিএমপি যারা করে, এখানে আমার সামনে অনেকে বসা আছেন, কেউ কিন্তু বাসা বাড়িতে থাকতে পারেন নাই, তাকে কিন্তু এলাকা ছেড়ে নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা তারপরও শত অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা কিন্তু এই দল করেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেন করেছি? আমাদের চেয়ে বেশি নির্যাতন করছে বাংলাদেশের 3 দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তাকে একটি মিথ্যা মামলায় 10 বছর সাজা দিয়েছে। তিনি নাকি 2 কোটি টাকা চুরি করেছেন, যে 2 কোটি টাকা এখনো ব্যাংকে আছে, তিনি ব্যাংক থেকে উঠান নাই। 2 কোটি টাকা বৃদ্ধি হয়ে 8 কোটি টাকা হয়েছে। তারপরে বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়েছে, তিনি 6 বছর কারাবরণ করেছেন। অথচ এই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী তার মুখ দিয়েই বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার পিয়ন হেলিকপ্টার চড়ে। তার গ্রেপ্তারও হননি, সাজাও হননি। এই ফ্যাসিস্টের অর্থমন্ত্রী একদিন বললেন, যখন শোনা গেল পত্রিকা আসলো বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উদা হয়ে গিয়েছে, এই ফ্যাসিস্টের অর্থমন্ত্রী বললেন 4000 কোটি টাকা কোনো টাকাই না। অথচ বেগম জিয়াকে মাত্র 2 কোটি টাকার মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছে, তিনি 6 বছর কারাবরণ করেছেন। বেগম খালেদা যদি এত অত্যাচার সহ্য করতে পারে, আমরা কেন পারবো না? সেটা আমরা বুকে ধারণ করি। আমরা দীর্ঘ 16 বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নতুন নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে। এক ভাই বলেছেন রাজনীতির সময় আজকে নতুন নতুন রং বদলাচ্ছে। আমরা কিন্তু সেই জিনিসটির উপর একটু কথা বলতে চাই। এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে কয়েকটি রাজনৈতিক দল
তাদের বক্তব্য দিল সংস্কার না করে নির্বাচন করা সম্ভব নয়, নির্বাচন করতে দেওয়া হবে না। আমাদের প্রশ্ন হলো, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে সময়ের তাগিদে। সংস্কার সারা নির্বাচন হবে, নির্বাচন করতে দেওয়া হবে না মানে তারা নির্বাচন চাচ্ছেন না। আর যদি সংস্কারের প্রশ্ন আসে তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। একদলীয় বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বাকশালের আজকে সর্বপ্রথম এই জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে সংস্কার করেছিলেন। আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন বিএনপির যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। 91 সনে যখন বেগম জিয়া ক্ষমতা আসলেন, তিনি এদেশের মানুষের কথা চিন্তা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি কিন্তু তার দলের গঠনতন্ত্র পরিবর্তন করে তিনি কিন্তু বাংলাদেশে কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার। আর এই সংস্কারের কথা চিন্তা করে ফ্যাসিস্টকে মুক্ত হওয়ার 2 বছর পূর্বে তারেক রহমান কিন্তু বাংলাদেশের সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। কখন দিয়েছেন? এই ফ্যাসিস্ট থাকা অবস্থায় আরো 2 বছর পূর্বে। আর এখন যারা সংস্কার করে তারা কিন্তু মুখে বন্ধ করে রেখেছিলেন তখন। এই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে তারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না, অর্থাৎ তারা নির্বাচন চাচ্ছেন না। যখন বাংলাদেশের মানুষ এটি গ্রহণ করেনি তখন আবার শুরু করলেন পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। পিআর পদ্ধতিটা কি ভাই? বাংলাদেশের মানুষ তো এটা বুঝেই না। এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দেব ট্রাম্পকে, এমপি হবে হিরো আলম। এটা হতে পারে না। অনেক ছাত্র বন্ধুরা একত্রে স্লোগান দিয়েছে, আমি কয় সাবজেক্টে ফেল করি বড় কথা নয়, আমি হয়তো 6 সাবজেক্টও ফেল করতে পারি, কিন্তু আমি 333 পাইলে আমি পাস। এটা হলো ছাত্রদের ভাষায় পিআর পদ্ধতি। আরেকটি পিআর পদ্ধতি আছে, আপনি কয় ভোট পেলেন ওটা বড় কথা নয়, আপনার দল কিছু ভোট পেল, আপনি নোয়াখালী থেকে এসে এখানে এমপি হয়ে গেলেন, আপনি তাকে চিনেন না, তাকে ভোটও দেন নাই। এটা হলো পিআর পদ্ধতি। এই মাওলানা মওদুদী তার বইতে লিখেছেন, বক্তব্য দিয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকালে অনেক ভুল করেছেন, তার তোবা করা উচিত ছিল, তিনি তোবা করেন নাই। এটা কি সত্যি ভাই? তিনি প্রথমে কিন্তু এই জামাতের প্রতিষ্ঠাতা ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া করেছেন। আবার এই জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী বলেছেন, তৎকালীন সময়ে নবী এবং সাহাবীরা লোভী ছিল, এই লোভের কারণে অনেক যুদ্ধে জয়লাভ করতে পারে নাই। দেখুন, তখন থেকেই কিন্তু ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া এই জামাতের প্রতিষ্ঠাতা জামাত করেছিল, এই মওদুদী করেছিল। এই জামাতের যে সৃষ্টি, তারা আজকে বাংলাদেশে বসে কি বলছে? তারা বলছে কোরআনে অনেকবার পড়েছি, 53 জায়গায় ভুল। কোরআনে কি ভুল আছে ভাই? তো জামাতের নেতা বলেন কোরআনে ভুল আছে, আবার বলেন কোরআনে নাকি শুভান্তরের ফাঁকি, কোরআনে কিছু নেই। এই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে, আমেরিকা, ইউরোপে বিভিন্ন বিজ্ঞানীরা যখন কোরআন পড়েন, দেখেন কোরআনের বাইরে কিছুই নাই, তারা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে। আর এই জামাতের নেতারা বলেন কোরআন হলো শুভান্তরের ফাঁকি। প্রিয় সাথী বন্ধুরা, কেন বলছেন? ক্ষমতা যাওয়ার জন্য। তারা একটি গোষ্ঠীকে খুশি করতে চান, খুশি করে ক্ষমতায় যেতে চান। যারা থেকে খুশি করতে চান সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু পাকিস্তানের সাথে মিলে সে আপনাদেরকে বেছে বেছে হত্যা করেছে, আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়েছে এই জামাত ইসলাম। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আহ্বান থাকবে, আসুন দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশের এই সীমানার বিরুদ্ধে মধ্যে যারা বসবাস করে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার জন্য, আগামী দিনকে এগিয়ে নেওয়ার জন্য
বাংলাদেশের সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এই বিএনপিকে ক্ষমতা আসীন করে আমরা একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করব। আমরা সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।